আমি এই গাড়িতে যাব না। এই নোলক আমার হার্ট অ্যাটাক করিয়ে দেবে। আরে বয়েস, নোলক খুব ভালো ড্রাইভ করে। তা আমি খুব ভালো করে জানি। আমি নামি এখন। নামবে না। এমন সময় জিশান চলে আসে। তুমি এখানে কেন? আমি ড্রাইভ করব, তুমি মামির গাড়িতে যাও। জিশান, তুই যাস না, আমি তো শেষ। কিচ্ছু হবে না নোলক, দুষ্টমি করবে না কাবিদ। হার্টের রোগী মারা গেলে ঈশান ভাই কিন্তু জেলে পড়ে দেবে। ওকে। কাবিদ অসহায় হয়ে তাকিয়ে আছে। জিশান চলে গেল। নোলক গাড়ি স্টার্ট দিল। কাবিদ আয়াতুল কুরসি দোয়া পড়ছে। আরে এখানে কি ভূত আছে? তুই ইউনুস নবীর দোয়া পড়, কাজে লাগবে। নোলকের থেকে বড় জ্যান্ত ভূত আর আছে নাকি? আল্লাহ জানে আজকে আমাদের কি হয়। কিছু হবে না। নোলক, মিউজিক অন করো। নোলক মুচকি হেসে মিউজিক অন করে দিল। আজকে তোমাদের আমেরিকা ঘুরিয়ে আনবো, বাচ্চা ধন, দেখবে মজা। গাড়ি চলছে আপন গতিতে, সাথে মিউজিক বাজছে, কিন্তু সোহম, কাবিদ আর মাহিরের মন উসখুস করছে। নোলক তো ভালোই গাড়ি চালাচ্ছে। জিশানের গাড়ির পিছু পিছু চলছে নোলকের গাড়ি। জিশান খুব স্লোলি গাড়ি চালাচ্ছে, কারণ গাড়িতে বড়রা আছে। নোলকের খুব বিরক্ত লাগছে এত স্লো গাড়ি চালাতে। জি স্যার, এভাবে গাড়ি চালাচ্ছ কেন? আমার বোরিং লাগছে। তুমি তাহলে জোরেই চালাও। আমি তো বাংলো চিনি না। আমি চিনি, তুমি চলো। এই না, তুমি জিশানের গাড়ির পিছু পিছু যাও। এই তুমি চুপ থাকো। এমন করো না নলক। তোমরা চুপ থাকো, বয়স তো কমই তোমাদের। এই বয়সে এত ভয় কিসের? আমাকে দেখো, আমি কি ভয় পাচ্ছি? নোলক, ক্যারি অন, সোজা চলো। ওকে আঙ্কেল। সো গাইস, লেটস এনজয় দিস মিউজিক। নোলক গাড়ির স্পিড বাড়িয়ে জিশান আর ঈশানের গাড়ি ওভারটেক করলো। জোরে গাড়ি চালাচ্ছে নোলক, অতটাও জোরে চালাচ্ছে না। আর এতে জিশানের বন্ধুরা ভয়ে শেষ। নোলক আর বক্সি তা দেখে হেসে চলেছে। আঙ্কেল, এদের একটু টাইট দেওয়া যাক। শুনেছি এরা বাড়িতে গিয়ে মামি আর মায়ামণিকে জ্বালায়। আজকে এদের এমন অবস্থা করব যে আর জীবনও ওই বাড়িতে আসার সাহস দেখাবে না। বক্সি মামা বুড়ো আঙ্গুল দেখিয়ে ডান বলল। নোলক গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিল। রাস্তা পুরো ফাঁকা থাকায় সাপের মতো রাস্তার এপাশ থেকে ওপাশ ব্রেক ঘুরিয়ে গাড়ি চালাচ্ছে। গাড়ির ভেতরের সবাই ডানে বামে ঝুঁকছে বারবার। বক্সি মামাও এবার ভয়ে কাবু হয়ে গেছে। সিট বেল্ট আঁকড়ে ধরে চোখ বন্ধ করে বসে আছে। সোহম, কাবিত, মাহিরের অবস্থা নাজেহাল। নোলক গাড়ি নিয়ে একটা মাঠে নেমে পড়ে। পুরো মাঠে বৃত্তের ন্যায় ঘুরছে গাড়ি নিয়ে, সাথে বাকি সবার মাথা শুদ্ধ বনবন করে ঘুরছে। নলক গাড়ি থামা বোন, আমি আর তোর ছায়াও মারব না, তুই গাড়ি থামা। ও আমিনার মা, তুমি কই গো? তোমার কাবিদ আর কাবিদ নাই, বাঁচাও মোরে। মাহির তো গান শুরু করে দিয়েছে। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, নোলক যেন গাড়ি থামাই এটাই শুধু চাই। এখন যদি হয় নোলক গাড়ি না থামাই, নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই। সোহম মাহিরের মাথায় একটা গাঁটটা মেরে বলল, এই মালিঙ্গা গাওয়া, চুপ থাক। আবার পরান যে বাইরে ইয়া, তুই গান গাস কেন? আরে আমি আর বাঁচবো না, এই মেয়ে আমাদের বাঁচতে দেবে না। জীবনও কোনোদিন জিসান আর ওর বাড়ির ছায়াও মারব না, একবার এখান থেকে জীবিত ফিরি। আমিও। আমিও। নোলক এতক্ষণ ধরে ওদের কথা শুনছিল। শেষ কথা শুনে গাড়ি আস্তে আস্তে থামিয়ে দিল। সবাই আস্তে আস্তে স্বাভাবিক হলো। বক্সি মামা চোখ খুলল। মামনি, অনেক হয়েছে, তুমি নামো, আমি ড্রাইভ করি। ওকে আঙ্কেল, আমার কাজ শেষ। এবার বক্সি মামা ড্রাইভ করে বাংলোতে যায়। সবাই আগেই পৌঁছে গেছে। নোলক গাড়িটা অন্যদিকে নিয়ে গিয়েছিল বলে কেউ ওর গাড়ি দেখতে পায়নি। গাড়ি থেকে নেমে নোলক সোজা গিয়ে মায়ামণিদের কাছে চলে যায়। কাবিদ, সোহম, মাহির আর বক্সি মামা কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে গিয়ে পানির বোতলে চুমুক দিতে ঝকঝক করে পানি খায়। জিশান আর নিবিড় ওদের দিকে এগিয়ে যায়। কি হয়েছে মামা? তোমরা কি কোনো কিছুতে ভয় পেয়ে আছো? না মানে চোখ মুখের অবস্থা এমন কেন? সবাই নিশ্চুপ। কি হয়েছে? এই সোহাম। কি আবার হবে? তোর ফিরাঙ্গি বোন আমাদের আমেরিকা ঘুরিয়ে এনেছে। ভাই, আমি তো হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। দেখ জিসান, এরপর থেকে তোদের বাড়ি কোনো অনুষ্ঠানে আমাকে ডাকবি না। আমিও আসবো না। কি বলছিস তোরা? কাহিনীটা কি? নোলক আজকে মৌত দেখাইছে আমাদের। আর নিবিড় তো বোনকে আর গাড়ি চালাতে দিস না। গাড়ি চালায় না কি এরোপ্লেন চালায় তাও নিজেই জানে না। ওহ শিট, নওশিকে নিয়ে আমি আর পারি না। নোলক, তোকে তো তখন বললাম নলককে গাড়ি চালাতে দিস না।
আমি ভাবতে পারিনি নোলক এভাবে। গাড়ি চালাবে, সরি, তোদের নোলকের হাতে ছেড়ে দেব না, সব সময় আমার সাথে রাখবো, ওকে? এরপর আর আমাদের পেলে তো? জিশান কিছু বলার আগে সোহম, কাবিত, মাহির মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। জিশান নোলককে কিছু বলতে গেলেই নোলক ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্য কাজে চলে যায়। রাতে সবাই বাইরে আগুন জ্বালিয়ে চারপাশে বসে আছে। আজকে অনেক রাত পর্যন্ত আড্ডা দেবে সবাই। জিশানের হাতে একটা গিটার, সবাই গান গাইবে, কিন্তু নোলক এখন পর্যন্ত আসছে না। নরসি কোথায়, এখন আসছে না কেন? আই এম কামিং। নোলক দৌড়ে এসে বসে, হাতে ল্যাপটপ। এটা কি, তুই ল্যাপটপ নিয়ে এনেছিস কেন? আজকে আড্ডায় মনিকা অ্যান্ড মিনাল জয়েন হবে। নিবিড় এবার রেগে যায়। এ প্রথম নোলকের উপর অনেক রেগে গেল। নো, ওরা আমাদের পারিবারিক অনুষ্ঠানে জয়েন হবে না। আর দরকার কি এসব করার? ওদের বারবার আমাদের মাঝে টানছিস কেন? ব্রো, তুমি এমন করছো কেন? ওরা তো আমার ফ্রেন্ড। তো কি হয়েছে? আমেরিকা তো আমার ফ্রেন্ড আছে, কই আমি তো ওদের নিয়ে এরকম করেছি? তুই ওদেরকে কল করবি না, আর এরপর আমেরিকা ফিরে ওদের সাথে কোনো যোগাযোগ রাখবি না, এটাই আমার শেষ কথা। ইম্পসিবল। নোলক দাঁড়িয়ে যায়। আমি কখনো পারবো না। তোকে পারতেই হবে, আমি আর বাপি তো আছি, তাহলে ওদের দরকার কেন? তুমি আর বাপি? হ্যাঁ, আমাকে টাইম দাও তোমরা। যে যার কাজে বিজি থাকো অল টাইম। আমার দিকে তাকানোর টাইমই নেই তোমাদের কাছে। আমি যখন বোরিং ফিল করি তখন ওই মনিকা আমার কাছে আসে, আমার সাথে সময় কাটায়। তোমরা তো সেটা করো না, তাহলে মনিকার দিকে আঙুল তুচ্ছ কেন? একটা কথা শুনে রাখো, আমি মনিকার সাথে সম্পর্ক রাখবো, কেউ আমাকে আটকাতে পারবে না, ওকে? নোলক ওখান থেকে চলে যায়। মায়ামণি আর কোয়েল নোলকের পিছু পিছু চলে। সবাই হাঁ করে এতক্ষণ ভাই বোনের ঝগড়া শুনছিল। এই প্রথম নোলক আর নিবিড়ের মনোমালিন্য দেখল সবাই। কেউ কিছু বুঝতে পারছে না মনিকার সাথে কেন নিবিড় নোলককে মিশতে বারণ করেছে। কি হয়েছে নিবিড় আর মনিকা? মনিকা, আই মনিকা, আমার বোনের মাথা চিবিয়ে খেয়েছে, এখন কি করে ওকে বের করে আনবো? নিবিড়, রিল্যাক্স। মনিকা নোলকের বেস্ট ফ্রেন্ড, ওর সাথে তো যোগাযোগ রাখবে, এতে প্রবলেম কোথায়? তুই জানিস না কে এই মনিকা? কে? তাহলে শোন, এই মনিকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া মিনালের গার্লফ্রেন্ড, যাকে ধরার জন্য আমেরিকান পুলিশ আর বাংলাদেশি পুলিশ ঘুরছে, কিন্তু প্রমাণের অভাবে পারছে না। মিনালের বাবা বড় মাফিয়া, ওনাকেও ধরতে পারছে না। আর নরসি ওই মনিকা আর মিনালের সাথে ফ্রেন্ডশিপ করেছে। ভাবতে পারছিস ব্যাপারটা কতদূর গড়িয়েছে? আর নরসিকে তোরা যেরকম মেয়ে ভাবছিস, ও তার থেকে 1000 গুণ বেশি ডেঞ্জারাস। মানে এমন কিছু নেই যা ও পারে না। গাড়ি চালানো আর বাইক চালানো তো তোরা জানিস, রিভলভারও চালাতে পারে জানিস। আমেরিকান টপ 10 হ্যাকারদের মধ্যে নরসির নাম আছে। এটা কি অস্বাভাবিক কিছু? তোর আইডি হ্যাক করতে ও শুধু 5 মিনিট সময় নেবে, এতে তোর সবকিছু হ্যাক করে তোর ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে। আর এসব শিখেছে মনিকা আর মিনালের কাছ থেকে। এজন্য আমি আর বাবি খুব চিন্তিত। তাই তো কোয়েলের বিয়ের 2 মাস আগে এসেছি এখানে থেকে, যদি মনিকার ভূতটা নামাতে পারি। কিন্তু আমি ব্যর্থ। আমার খুব ভয় হয় যদি কিছু হয়ে যায়। কিছু হবে মানে? মৃণাল কি নোলকের ক্ষতি করে দেবে? না, ওরা মাফিয়া হলে কি হবে, স্বার্থপর না। আর তাছাড়া নওশিকে ওরা খুব ভালো জানে, নওশির কোনো ক্ষতি ওরা করবে না। কিন্তু একবার যদি পুলিশের খাতায় নওশির নাম উঠে যায়, তাহলে কি হবে ভাবতে পারছিস? তাই আমি আর বাপি ঠিক করেছি যত তাড়াতাড়ি সম্ভব নওশিকে বাংলাদেশি কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে বাংলাদেশে রেখে যাব, যাতে মনিকা ওর ছায়াও না মারাতে পারে। কিন্তু নওশি কি রাজি হবে সেটাই তো ভেবে পাচ্ছি না। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। আমি নোলককে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনবো। পারবি না, এত সহজ না। তুই নওশিকে চিনিস না। দেখা যাক। নিবিড় চলে যায়। কি মেয়ে বাবা, একটা ছেলে থেকেও বেশি। বাবা, ওর থেকে সবার ফোন দূরে রাখবে, না হলে সবার ব্যাংক অ্যাকাউন্ট শেষ। তোরা থাম, ভাইয়া চলো, কথা আছে। ঈশান আর জিশান চলে যায়। সবার মন খারাপ হয়ে গেল। ভেবেছিল আড্ডা দেবে, কিন্তু নোলক সব কিছুর 12টা বাজিয়ে চলে গেছে। নোলক চুপচাপ বাংলোর পুকুর পাড়ের সিঁড়ির উপর বসে আছে। জিশান সেখানে যায়, আস্তে করে নোলকের ঘাড়ে হাত রাখে। নোলক ঘুরে তাকালো। মন খারাপ? নোলক মাথা নাড়ল। নিবিড় তোমার ভাই, ও তোমার ভালো চায় বলে এসব করছে। ভালো? কোন ভালো চায়? আমার বেস্ট ফ্রেন্ডের থেকে দূরে থাকলে আমি ভালো থাকবো? চেষ্টা করতে হবে ওদের থেকে দূরে থাকার। মানে বিয়ের পর তো এমনি ওদের থেকে আলাদা হয়ে যাবে তখন। আমি তো আমেরিকাতেই থাকবো, তাহলে তো ওদের সাথে দেখা করতে পারবো। যদি তোমার বিয়ে বাংলাদেশে হয় তখন। নোলক ভ্রুকুচকে জিশানের দিকে তাকায়। জিশান মুচকি হাসে। দেখো, এখন তুমি বাংলাদেশে আছো আর এখানকার সবকিছু এনজয় করো, আর যখন আমেরিকা ফিরে যাবে তখন ওদের সাথে যোগাযোগ করো। কখনোই না, আমি মনিকার সাথে কথা না বলে থাকতেই পারবো না। আমি জানি, বাট তুমি নাথিং। চলো, ডিনার করবে, সবাই ওয়েট করছে। ভালো লাগছে না। চলো। বললাম তো। কালকে তোমাকে সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো, যাবে?
কোথায়? জাস্ট সে 3 দিন কেটে গেছে। এই 3 দিনে নোলক জিশানের সাথে পুরো ঢাকা শহর ঘুরেছে। জিশানের সাথে খুনসুটির মধ্য দিয়ে দিনগুলো কাটিয়েছে নোলক। জীবনের সবচেয়ে ভালো মুহূর্তগুলো জিশানের সাথে কাটিয়েছে বলে মনে হচ্ছে নোলকের। পুরো চৌধুরী পরিবার প্যাকিং করছে। কোয়েলের বিয়ে গ্রামের বাড়িতে হবে, এটাই এই বাড়ির নিয়ম। ঈশানের বিয়েও গ্রামের বাড়িতে হয়েছিল, বাকিদের ওভাবে বিয়ে হবে। গ্রামের বাড়িতে কেউ থাকে না, তালা বন্ধ হয়ে পড়ে থাকে। যদি কেউ যায় তবে লোক দিয়ে বাড়ি পরিষ্কার করা হয়। যাই হোক, সবাই 7 দিন আগে যাবে, কারণ অনেক আয়োজন করতে হবে। বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। সবাই বাইরে এসে গাড়িতে ওঠে। ঈশান, নিবিড়, কাবিদ, সোহম, মাহির জিপে বসে আছে। জিশানের বন্ধুরা যেতে চাইছিল না, জিশান জোর করে ওদের এনেছে। ছাউনি ছাড়া জিপ দেখে নোলক গিয়ে ওদের সাথে বসলো। সাথে সাথে কাবিদ, সোহম, মাহির নেমে পড়ে। হোয়াট হ্যাপেন? তোমরা ভয় পেও না, আজকে আমি আছি। জিশান এসে ড্রাইভিং সিটে বসে নোলকের পাশে। গাড়িতে ওঠো, আজকে আমি ড্রাইভ করছি। আর নোলক, কোনো দুষ্টুমি নয়, ওকে চুপ করে বসে থাকবে, ওকে? ওকে। গুড গার্ল। বাবা, নশি এত গুড হলো কিভাবে? যাওয়া যাক। ওকে। জিশান গাড়ি স্টার্ট দিল। জিশান গাড়ি চালাচ্ছে, নোলক এদিক ওদিক দেখছে। বড় রাস্তা শেষে কাঁচা রাস্তায় ওরা এসে পড়েছে। চারপাশে শুধু ক্ষেত আর ক্ষেত। ওয়াও, নাইস। সত্যি গ্রামটা খুব সুন্দর, কিন্তু আমার খিদে পেয়েছে। এখন খাবার কোথায় পাবো? ডোন্ট ওয়ারি, সামনে একটা ধাবা আছে, এখানকার বেস্ট ধাবা, ওখানে যাওয়া যাবে। মায়ামণি, কোয়েল এতক্ষণে ওখানে নেমে পড়েছে। মানে? যতবার গ্রামে ওরা এসেছে ওই ধাবায় খেয়েছে। এখন কথা বলাস না, ওখানে গেলেই সব বুঝতে পারবি। কিছুক্ষণের মধ্যে ওরা ধাবায় পৌঁছে যায়। নোলক এক দৌড়ে গিয়ে মায়ামণির কাছে চলে যায়। চেয়ার টেনে ওদের পাশে বসে। সাথে সাথে মায়ামণি কোয়েলের মুখে হাসি ফুটে উঠল। যাক বাবা, ভাইয়া এসে গেছে। মানে এতক্ষণ আপসেট হয়েছিলে কেন? আর আঙ্কেল, তুমি গালে হাত দিয়ে বসেছো কেন? সবাই আপসেট কেন বলো? কিছু না নোলক, তুমি অর্ডার দাও, এখানকার খাবারগুলো বেস্ট। তাই নাকি? নোলক অর্ডার দিয়ে ওদের সাথে টুকটাক কথা বলছে। জিশান, ঈশান, নিবিড়, কাবিদ, সোহম, মাহির ওদের সামনের একটা টেবিলে বসে। ওরাও খাবার অর্ডার দেয়। নোলক, মায়ামণি কথা বলছিল, তখনই 3টে ছেলে ওদের টেবিলের সামনে আসে। কি সুন্দরী, এটা কি নতুন এলো নাকি? নোলককে উদ্দেশ্য করে। এটা তো বিদেশি ফড়িং। জি, আমি আমেরিকা থেকে এসেছি। বাট আপনি কে? মায়া, তুমি ওকে চিনো? মায়া তো ভয়ে চুপ করে আছে। আরে না চিনলেও এখন চিনে নেবে, নো প্রবলেম। ও তাই? হাই, আমি নোলক। আরে বাহ, ফড়িং তো ভালো ফরত ফরত করে। তা এক রাতের জন্য কত নেবেই? মানে? জিশান এসব দেখে রাগে নিজের হাত মুঠো করে ফেলেছে। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে। জিশান উঠতে নিলে নিবিড় ওর হাত ধরে আটকায়। যাস না। মানে তুই কি পাগল? তোর বোনকে বাজে কথা বলছে আর তুই চুপচাপ খাচ্ছিস? রাইট নিবিড়, কি বলছিস এসব? ঠিক বলছি, নশিকে হ্যান্ডেল করতে দে। নোলক, এসব কি বলছিস? জিসান তুই বস, দেখি পরে কি হয়। জিশান বসে পড়ল। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ছেলেটা নোলককে বাজে কথা বলেই চলেছে। আপনি কি বলছেন? ক্লিয়ার করে বলবেন। কিছু না নোলক, দেখুন ওখানে আমার ভাই বসে আছে। উনি অনেক বড় পুলিশ অফিসার। এতক্ষণ আমায় অনেক বিরক্ত করেছেন। আমি কিন্তু ভাইয়াকে বলবে, বলো, কোনো সমস্যা নাই। আমরা তোমাদের ভাইয়াকেও আদর করে দেব। এসব কি বলছেন? ওকে, তুমি বলো না, আজ রাতে হবে নাকি? এবার আপনারা বেশি করছেন। ঈশান ভাইয়া, দেখ না, এই লোকগুলো তখন থেকে আমাদের বিরক্ত করছে, বাজে কথা বলতেছে। কাম অন মায়া, নিজেদের ঝামেলা নিজেরা সামলাও, আমরা এতে জড়াতে চাই না। নিবিড়ের কথা ওরা অবাক হয়ে গেল। মাথা খারাপ হয়েছে নাকি নিবিড়ের? দেখলে তো, এখন চলো। বলে নোলকের হাত ধরে নোলক দাঁড়িয়ে যায়। হোয়াট হ্যাপেন? মায়া, হয়েছে কি বলো? আর এরা কারা, তুমি চিনো? এদের কাউকেই চিনি না, তখন থেকে আমাদের বিরক্ত করছে। বক্সি মামা প্রতিবাদ করেছে বলে মামাকে চড় মেরেছে। এই সুন্দরী, তুমি এভাবে বলছো কেন? তোমার মামাকে একটু আদর করেছি মাত্র। ও তাই? তাহলে তো আপনাকে একটু আদর করতে হয়। ও রিয়েলি? তাহলে চলো, সামনে একটা ফাঁকা বাড়ি আছে, সবার সামনে একটু আদর করি, তারপর না হয় ফাঁকা বাড়িতে যাব। বলে নোলকে এক খুশিতে ছেলেটাকে নিচে ফেলে দিল।
ছেলেটার ঠোঁট কেটে যায়, রক্ত বের হচ্ছে। ছেলেটা মুখে হাত দিয়ে দেখে রক্তে হাত মাখামাখি হয়ে গেছে। কেমন লাগলো আদর? আর একটু আদর করবো? ছেলেটা উঠে দাঁড়ালো। তোর তেজ তো কম না, আমার গায়ে হাত তোলোস? এটা তো ট্রেলার, পিকচার আবে বাকি হ্যাঁ। কেমন নোলক, ওদের দেখিয়ে দাও তুমি কে। ওকে মামা। পাশের ছেলে দুটো নোলকের কাছে আসতেই ওদের ক্যারাটে মার দিয়ে ফেলে দিল মনি তো খুশিতে সিটি বাজাচ্ছে। মায়া কোয়েল হাততালি দিচ্ছে। সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে নিবিড়, শুধু মুচকি হাসছে। ছেলে দুটো মার খেয়ে পালিয়ে যায়, বাকি ছেলেটা দাঁড়িয়ে আছে যে খারাপ কথা বলছিল। মেয়ে হয়ে এত দম, দেখি আমার সাথে পারিস কিভাবে। ছেলেটা নোলকের উপর হাত ওঠাতেই নোলক হাত ধরে লাথি মেরে দেয় একদম জায়গা মতো। ছেলেটা হাত দিয়ে মাটিতে শুয়ে পড়ে, ব্যথায় কাতরাচ্ছে। আপ ঠিক হ্যাঁ, এরপর মেয়েদের দিকে নজর দেওয়ার আগে নিজেরটা দিকে নজর দিস, তাহলে দেখবি সব ঠান্ডা ঠান্ডা কুল কুল। বক্সি মামা ছেলেটার কাছে বসে বলল, কি মামা, কি অবস্থা? আছে রে না গেছে? আমার মিটার বক্স তো বাস্ট হয়ে গেল মামা। এখন ওই মিস্টার বক্স আর বিদ্যুৎ সাপ্লাই করতে পারবে না। তোমার বংশের বাতিও আর জ্বলবে না মামা। দেখো এখন কেমন মজা। নলো, এটা কি দিলে তুমি? থ্যাংক ইউ, চলো এখন যাই, খিদে পেয়েছে। গুড জব নৌশি। থ্যাঙ্কস। ওরা খেতে বসে পড়ল। জিশান, ঈশান আর ওর বন্ধুরা তো অবাক। হ্যাঁ রে নিবিড়, তোর বোন আর কি কি পারে বলতো? সময়ের সাথে সাথে সব জানতে পারবি। আমি তো বিশ্বাস করতে পারছি না, নোলক কারাটে। আমেরিকাতে অনেকবার কারাটে চ্যাম্পিয়ন হয়েছে। না জানি সামনে আর কি কি দেখতে হয়। আই ক্যান্ট বিলিভ দিস। সবাই তো নোলকের প্রশংসায় পঞ্চমুখ। যাই হোক, খাওয়া দাওয়া করে সবাই আবার রওনা হলো। পৌঁছাতে রাত হয়ে গেল। ফ্রেশ হয়ে সবাই ঘুমের দেশে পাড়ি দিল। অনেক জার্নি করে সবাই ক্লান্ত। সকালবেলা করে সবার ঘুম ভাঙে। নোলক জিশানদের পুরো বাড়ি ঘুরে দেখছে। চারপাশে গাছগাছালি, পাখির কিচিরমিচির আওয়াজ হচ্ছে। বাড়ির পাশে বড় একটা শান বাঁধানো পুকুর, পুকুর পাড়ের চারপাশে ফলের গাছ লাগানো। নোলকের খুব ভালো লাগছে চারপাশটা ঘুরতে। চারপাশ ঘুরে নোলক সবার সাথে ব্রেকফাস্ট করে, তারপর বাইরে বসে সবাই আড্ডা দিচ্ছে। তোমাদের গ্রামটা খুব সুন্দর, আমি ঘুরে দেখবো, চলো সবাই। এখন এখন না, বিকালে। দেখছো না রোদে তো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে বিকেলে যাব। বিকেলে নোলক জিন্সের প্যান্টের সাথে একটা গেঞ্জি পরল, তার উপর জিন্সের কোট পরে, চোখে ব্ল্যাক সানগ্লাস পরে, গলায় ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে পড়ে। বাইরে সবাই ওর জন্য অপেক্ষা করছিল। মায়ামণি, কোয়েল, নিবিড়, জিশান আর ওর বন্ধুরা মিলে ঘুরতে বের হয়। রাস্তা দিয়ে সবাই হাঁটছে। রাস্তার সবাই কেমন করে যেন নোলককে দেখছে। তাছাড়া নোলকের পরনের পোশাকের দিকেই সবাই তাকিয়ে আছে। নোলক সেসবের পাত্তা না দিয়ে ছবি তোলায় ব্যস্ত। এমন সময় জিশানের কল আসায় ও ওখানে দাঁড়িয়ে কথা বলছে। জিশানকে ওখানে ফেলে সবাই সামনে এগিয়ে এসেছে। কিছুক্ষণ আসার পর ওরা খেয়াল করলো রাস্তার পাশে একটা বাড়িতে অনেক মানুষ আর হইচই শব্দ হচ্ছে। নোলক থমকে দাঁড়ায়। এখানে কি হচ্ছে? কিছু না, চলো সামনে যাই। আমি বলছি এটা কবিরাজ চাচার বাড়ি, এখানে ভূত ছাড়ানো হয়, তাই সবসময় চাচার বাড়িতে মানুষ থাকে। ভূত? সেটা কি? ঘোস্ট। গোস্ট মানে ভূত? ওয়াও, কিন্তু ভূত বলতে তো কিছু নেই। কি বলছো কি, সত্যি ভূত আছে? মনি, ওসব ফিল্মে হয়, রিয়েলিটিতে ভূত বলতে কিচ্ছু নেই। না নোলক, আছে। বিশ্বাস না হলে ওখানে গিয়ে দেখো, চাচা নিশ্চয়ই কারো ঘাট থেকে ভূত ছাড়াচ্ছে। ওকে, তাহলে চল গিয়ে দেখি। না, আমি যাব না, আমার খুব ভয় করে ওসব দেখতে। কিচ্ছু হবে না। না। ওকে ব্রো, তুমি মায়াকে নিয়ে সামনে এগিয়ে যাও, আমি যাচ্ছি। ওকে চল ভিতর ডিম। মায়া গাল ফুলিয়ে নিবিড়ের সাথে চলল, তবে মনে মনে খুশিও হলো। কাবিদ, সোহম, মাহির, নোলক, মনি, কোয়েল বাড়ির ভেতরে গিয়ে উকি দিল। অনেক মানুষ বাড়ির ভেতরে ভিড় করে আছে। কবিরাজ একটা মহিলার মাথায় দোয়া পরে ফু দিচ্ছে আর মহিলাটা চিল্লাচ্ছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখেছো কিভাবে ভূত তাড়ায়? এসব ফেক। কে বলছে এইসব ফেক? দেখছো না কিভাবে ভূত ছাড়াচ্ছে? তুমিও এসব ফেক প্রুভ করতে পারবে? অফকোর্স পারবো। তাহলে করো। তাহলে শোনো, আমাদের মধ্যে কেউ একজন অভিনয় করবে যেন তাকে কি যেন ভূতে ধরেছে। তারপর ওই কবিরাজের কাছে নিয়ে যাব, দেখব কবিরাজ কি করে। তাহলে তুমি সাজো নকল ভূত।
আমি সাজলে হবে না, আমাকে দেখে সেরকম মনেই হয় না। তাহলে কি সাজবে? মালিঙ্গা। আমি না। তোমার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া আছে, আর মুখটাও ঠিক ভূতের মতো করে দিব কাজল দিয়ে। না, আমি এর মধ্যে নেই। বেশি কথা বলে ওই গুন্ডাগুলোকে যেভাবে মেরেছি তোমাকেও ওভাবে মারবো। রাজি হয়ে যা, না হলে তোকে নোলক ছাড়বে না। জোর করে মাহিরকে রাজি করালো সবাই। নোলক মাহিরের চুলগুলো এলোমেলো করে দিল, চোখ থেকে কাজল নিয়ে মাহিরের চোখে একটু লেপটে দিল। পুরোই হরর মুভির মতো। শোনো কাবিব আর সোহম, তোমাকে জোর করে নিয়ে যাবে, তুমি একটু ছোটাছুটি করবে ভূতের মতো, ওকে? মাহির মাথা দোলায়, বেচারা নিজে ভয় কাবু না জানি এরপর ওর সাথে কি হতে চলেছে। কাবিব আর সোহম মাহিরকে জোরাজুরি করে নিয়ে কবিরাজের সামনে বসালো। জোর করে মাহিরকে নিয়ে কবিরাজের সামনে বসালো। কি হয়েছে ওর? মানে চাচা ওকে ভর্তি ধরেছে, দেখছেন না কেমন করতেছে? দেখতে হচ্ছে। কবিরাজ কিছু দোয়া পড়ে মাহিরের মাথায় ফু দিল, কিন্তু মাহিরের কোনো হেলদোল নেই, ও বসে নড়াচড়া করছে যেমনটা নোলক শিখিয়ে দিয়েছিল। বড়ই বেয়াদব, ভূত ওর ঘাড়ে চেপেছে। দাঁড়াও, আমি আসতেছি। কবিরাজ ঘরে চলে যায়। দেখেছো, বলেছিলাম না ফেক। হয়েছে, এখন চলো যাই। না, দেখি কবিরাজ আর কি করে। আর শোনো, তোমার ঘাট থেকে ভূত যেতে বললে, আই মিন তোমাকে যদি বলে তুই চলে যা, তখন তুমি বলবে যাব না, ওকে? ওকে। কবিরাজ বেরিয়ে গেল, হাতে সাদা পাউডার জাতীয় কিছু। দোয়া পরে পাউডার মাহিরের মুখে ছুঁড়ে মারে। মাহির তো অনবরত কাশতে লাগলো। কবিরাজ এবার মাহিরের সামনে বসলো। তোর নাম কি? মাহির। কোথা থেকে এসেছিস? ঢাকা থেকে। সোহম মাহিরকে পা দিয়ে ধাক্কা দিয়ে বলল, মানে চাচা ভূতটা তাল গাছ থেকে এসেছে, মনে হয় আসার সময় একটা তাল গাছের নিচ দিয়ে এসেছি তো। হ্যাঁ, আমি তাল গাছ থেকে এসেছি। তাল গাছের ভূত অনেক ভয়ানক হয়, তাহলে তো আরো বড় ওষুধ দিতে হয়। কি ওষুধ চাচা? কবিরাজ একজনকে ইশারা করলো। লোকটা একটা হাঁড়িতে করে আগুন আর শুকনো মরিচ দিয়ে আনলো। কবিরাজ সেটা মাহিরের নাকের সামনে ধরে। মাহির বেচারা কাশতে কাশতে শেষ। তাল গাছে ফিরে যা। কিন্তু চাচা, আমি তো তাল গাছে উঠতে পারি না। তোর সাহস তো কম না, আমার সাথে মস্করা করস। চাচা, সত্যি ও তাল গাছে উঠতে পারে না। আপনি একটা বাঁশ বেঁধে দিন, তাহলেই উঠতে পারবে। তুমি চুপ করো। ভূতেরে তাল গাছে উঠতে সমস্যা হয় না, এভাবে যাবে না। বুঝেছি কি করতে হবে। কবিরাজ একটা ঝাড়ু এনে মাহিরকে পেটাতে লাগলো। মাহির তো শুয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, চাচা আমাকে ভূতে ধরে নাই। কিন্তু কে শোনে কার কথা? মণি, কোয়েল, নোলকও এবার বিপদের আশঙ্কা দেখে। কাবির, মাহিরকে বাঁচাও, না হলে বেচারা শেষ। তুমি বাঁচাও। এখন কি করি? তখনই জিশান চলে এলো। রাস্তা দিয়ে যাচ্ছিল, মাহিরের চিৎকার এখানে চলে আসে। জিশান মাহিরের এই অবস্থা দেখে কবিরাজের সাথে কথা বলছে। এই রে ভাইয়া, নোলা কাপু, এবার ভাইয়া আমাদের কি অবস্থা করবে? চলো পালাই। ওকে চলো পালাই। কোয়েল, নোলক, মণি পালিয়ে যায়। কাবিদ, সোহম, মাহির আর জিশান ওখানে থেকে যায়। জিশান অনেক কষ্টে কবিরাজের হাত থেকে মাহিরকে ছাড়িয়ে আনে। কাবিদ আর সোহম মাহিরকে ধরে আনছে। মাহির খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। জিসান, আমাকে ঢাকা ফেরার গাড়িতে তুলে দে। আমি আর এখানে থাকবো না, তাহলে তোর ফিরিঙ্গি বোন আমাকে শেষ করে দেবে। একটা কথা বলবি না। নোলক বললো আর তোরা রাজি হয়ে গেলি। তোরা জানিস না নোলক কি রকম? আমরা বুঝতে পারিনি যে এমনটা হবে। কি বুঝিস তোরা? আমাকে একবার কল করতে পারতি। সরি, আসলে আমরা জানতাম না যে এসব হবে, তাহলে তোকে কল করতাম। তুই ছাড়া তো নোলককে কেউ সামলাতে পারে না। চল এবার বাড়িতে, তারপর দেখা যাবে। ওরা বাড়িতে যায়। মাহিরকে রুমে শুয়ে দিয়ে গায়ে মলম লাগিয়ে দিল। সন্ধ্যায় নোলক, মণি, কোয়েল বাড়িতে ফেরে। ভয়ে মণি আর কোয়েল চুপসে আছে, না জানি জিশান ওদের কী করে আজকে। ওরা নিজেদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় মায়া আসে। কি রে মনি, তোরা আজকে কি করছিস এসব? আপুরে বাচ্চা। জিসান ভাইয়া তোমাদের ডাকতেছে, চলো। কেন? জানি না। আমি তো শেষ। কিচ্ছু হবে না। সবাই বাইরে গেল। জিশান, ঈশান, নিবিড় বাইরে বসে আছে। ওরা চারজন কি ওদের সামনে দাঁড়ালো। এসব কি করছিস নসি? আসার পর থেকে একটা না একটা ঝামেলা করে যাচ্ছিস। এখন মনে হচ্ছে তোকে এখানে আনাটাই আমার ভুল আছে। এখানে আমার দোষ কোথায়? ওরা তো কেউ বিশ্বাস করছিল না যে ভূত নেই, তাই প্রুভ করে দিয়েছি। শাট আপ! তুমি আমাকে ধমক দিলে,
এর আগেও বকেছো, আমি কিচ্ছু বলিনি। এবার কিন্তু সত্যি সত্যি বাপিকে বলে দিব। নশি, নিবিড়ের কথা শেষ হওয়ার আগেই জিশান নোলকের হাত ধরে টেনে অন্য জায়গায় নিয়ে যায়। নোলক জাস্ট কুল। তুমি বুঝতে পারছো না কেন যে এটা একটা গ্রাম? এখানে আমেরিকা কি ঢাকার কালচারও কেউ মেনে চলে না। গ্রামের মানুষের শহরের মানুষের মন মানসিকতা এক না, দুইটা কালচার ভিন্ন। খুব বাজে কমেন্ট করে গ্রামের মানুষরা। তুমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। কিন্তু জিসান, আমি এসব পারবো না। আমার জন্য তো চেষ্টা করো, জাস্ট কয়েকদিনের ব্যাপার, কয়েকদিন। তুমি বলতে চাইছো আমি কয়েকদিন বাঙালি মেয়েদের মতো সেজে থাকি? অনেকটা তাই। ইম্পসিবল, আমি ওসব কখনো করতে পারবো না। আমি কোনোদিন বাঙালিদের ড্রেস পরেছি, আমি পারবো না। বলেই নোলক চলে যায়। জিশান ওখানে দাঁড়িয়ে নোলককে কয়েকবার ডাকলো, কিন্তু নোলক জিশানের কথার তোয়াক্কা না করে রুমে চলে গেল। বসে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে নোলক। জিশান গিয়ে ওর পাশে বসে। নোলক জিশানকে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আচ্ছা নোলক, যখন তোমার মন খারাপ থাকে তখন তুমি এসব খাও, তাই না? তাছাড়া বিয়ার না খেলে আমার ঘুম আসে না। বুঝলাম, কিন্তু বাঙালিরা মন খারাপ থাকলে কি করে জানো? কি? আমাকে দিয়ে বোঝাই। যখন আমার মন খারাপ থাকে তখন আমি বাইরে নিরিবিলি রাস্তায় হাঁটতে বেরোই। ফ্রেশ বাতাস আমার মন ভালো করে দেয়। যদি বেশি মন খারাপ হয় তবে মনের কথাগুলো কাছের মানুষের কাছে শেয়ার করি, তাতে আমার মন ভালো হয়ে যায়। কারণ প্রিয় মানুষের সাথে সব শেয়ার করলে কষ্ট হালকা হয়ে যায়। আর ঘুমের কথা বলতেছ, ঘুম না আসলে প্রিয় মানুষটার কথা ভাবতে থাকি। এভাবে ভাবতে ভাবতে ঘুম এসে যায়। আর তারপরেও যদি ঘুম না আসে তাহলে তাকে কল করি, তার সাথে কথা বলতে বলতেই ঘুম এসে যায়। তাই বলছি, কি দরকার এসব খাওয়ার? এবার বলো আমার আইডিয়াটা কেমন? নোলক এতক্ষণ অবাক চোখে জিশানের কথাগুলো শুনছিল। ওর মনে হচ্ছে এভাবে জিশানের কথাগুলো সারা জীবন শুনলেও ওর মন ভরবে না। কি এমন জাদু আছে যে কারণে জিশানের প্রতি নোলক এতটা আকৃষ্ট হচ্ছে? জিশানের প্রত্যেকটা কথা নোলকের এখন মেনে চলতে ইচ্ছে করছে। এসব ভাবনার ছেদ ঘটিয়ে জিশান নোলকের হাত থেকে বিয়ারের ক্যানটা রেখে দিল। চলো একটু ঘুরে আসি, আজকে আকাশে অনেক বড় চাঁদ উঠেছে, চাঁদের আলোয় ঘুরতে ভালো লাগবে। জিশান নোলকের হাত ধরে নিয়ে বাইরে চলে যায়। কাঁচা রাস্তায় দুজনে হাঁটছে। নোলক অবাক হয়ে চারদিক দেখছে। চাঁদের আলোয় গ্রামটা অসম্ভব সুন্দর লাগছে। ওয়াও, বিশ্বাস করো জিসান, আমার লাইফে এত সুন্দর দৃশ্য কখনো দেখিনি, এই প্রথম। থ্যাঙ্কস। যদি আপনার মন ভালো হয়ে থাকে তবে এবার যাওয়া যাক। আসলে খুব ক্ষুধা পেয়েছে, রাত তো কম হলো না। নোলক মুচকি হেসে বলল, ওকে চলো। দুজনে বাড়িতে চলে আসে। ডিনার শেষে নোলক রুমে আসলো। রুমে এসে ব্যাগ থেকে সব বিয়ারগুলো আলাদা ব্যাগে গোছাচ্ছে। মায়ামণি অবাক হয়ে দেখছে। এসব কি করছো নোলক? এগুলো কালকে ফেলে দিব। কিন্তু তুমি ঘুমাবে কিভাবে? ঘুমের ওষুধ আমি পেয়ে গেছি, সো এগুলোর প্রয়োজন নেই। নোলক মায়ামণির সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে সবাই বাইরে বসে আছে। মাহির বাদে এখনও ব্যথা আছে শরীরে, তাই ও ঘরে ঘুমিয়ে আছে। নোলকও নেই। এমন সময় নোলকের গলা শোনা যায়। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সবাই ঘাড় ঘুরিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। বিশেষ করে নিবিড় একটা বড়সড় ধাক্কা খায়, কারণ নোলক গাঢ় গোলাপি রঙের একটা থ্রিপিস পরা, গায়ে সুন্দরভাবে ওড়না জড়িয়ে এদিকে আসছে। কেউ ওকে দেখলে বুঝতেই পারবে না যে নোলক আমেরিকার ফিরাঙ্গি, মানে নোলক আমেরিকা থেকে এসেছে। খুব সুন্দর মানিয়েছে নোলককে। নোলক ওদের সামনে এসে দাঁড়ালো। নিবিড় বারবার নিজের চোখ হাত দিয়ে রয়েছে। ওর মনে হচ্ছে সব কিছু স্বপ্ন। আল্লাহ, আমি জেগে আছি নাকি স্বপ্ন দেখতেছি? কেউ আমাকে চিমটি কাটো। মায়া নিবিড়ের হাতে জোরে চিমটি কাটলো। আউচ! এত জোরে কেউ চিমটি দেয়? হাত ডলতে ডলতে, তো এগুলো স্বপ্ন না, সত্যি নোলক আমার ড্রেস পরেছে। ইউ আর লুকিং ভেরি নাইস। তুমি একা কেন? সবাই বলো আমাকে বাঙালি সেজে কেমন লাগছে। বিউটিফুল। অপূর্ব, একদম আমিনার মায়ের মতো। হোয়াট? নলক তোমাকে সুন্দর লাগছে। থ্যাঙ্কস অল। আমি জানতাম আমাকে সব কিছুতেই মানাবে। আমি তো আগেই বলেছি তুমি অলরাউন্ডার। নোলক জিশানকে ভিংচি কেটে চলে যায়। আমার বোনের মধ্যে এত পরিবর্তন এলো কিভাবে? চিন্তার বিষয়। ভাবিকে জানাতে হচ্ছে ব্যাপারটা। নিবিড় ফোন হাতেই চলে যায়। দুদিন কেটে যায়। আজকে কোয়েলের মেহেদি অনুষ্ঠান। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে, প্যান্ডেল সাজানো হয়েছে, কোয়েলকেও সুন্দর করে সাজানো হয়েছে। মায়ামণিও সেজেছে, ব্লু রঙের লেহেঙ্গা পরেছে।
খুব সুন্দর মানিয়েছে ওদের দুজনকে। বাড়ি ভর্তি মেহমান গিজ গিজ করছে, যা নোলকের অসহ্য লাগছে। এত মানুষের মধ্যে কখনো থাকেনিও, একা থাকতে পছন্দ করে ছোটবেলা থেকে, অভ্যেস একা থাকার। আজকে নোলককেও মায়ামণি ব্লু রঙের লেহেঙ্গা পরিয়েছে, চুলগুলো খোলা। সমস্যা হয়েছে নোলক ওড়না সামলাতে পারে না বলে মায়া কমপক্ষে 100 পিন দিয়ে ওড়না আটকে দিয়েছে। মেহেদি আর্টিস্টরা এসে গেছে, কোয়েল মেহেদি পড়ছে, মায়ামণিও বসে পড়েছে। নোলক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নসি, মেহেদি পড়বি না? নো ওয়ে, এসব আমার দ্বারা হবে না। কেন? সবাই তো পড়ছে। ব্রো, তুমি তো জানো এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর তাছাড়া আমি আছি আরেক ঝামেলায়। কি ঝামেলা? এই দেখো না, লেহেঙ্গাটা পরে গা চুলকাচ্ছে, হাঁটতেও পারছি না। তুই এখানে বসে বসে ওদের মেহেদি পড়া দেখ, পরে চেঞ্জ করে নিস। আমি চাই, অনেক কাজ আছে। আর হ্যাঁ, একদম দুষ্টামি করবি না। নোলক মাথা দোলায়, বসে বসে মেহেদি পড়া দেখছে। ঘণ্টাখানিক পর নিবিড়, জিশান, কাবিদ, সোহম এসে ওদের পাশে চেয়ার টেনে বসে। কি ব্যাপার, সবাই মেহেদি পড়েছো আর তুমি দেখতেছো? আমার ওসব ভালো লাগে না। বাট তোমার হাতে মেহেদি পড়লে খুব সুন্দর দেখাবে। ওকে এসব বুঝিয়ে লাভ নেই, ও তো নিজের বিয়েতেই মেহেদি লাগাবে না। ব্রো, কে বলেছে আমি মেহেদি লাগাবো না? নাও, তুমি আমাকে পরিয়ে দাও। কিন্তু আমি তো মেহেদি পরাতে পারি না। যেরকম পারো সেরকম ভাবে পড়াও। এবার বোঝো ঠেলা। সুনাম করতে গিয়ে এখন নিজেই ধরা খেয়েছো। তাড়াতাড়ি পড়া, না হলে তোর ছাড় নেই। জিশান আর কি করবে, কোনো রকমে মেহেদি দিয়ে নোলকের হাতে আঁকিবুকি করছে। এমন সময় মাহিরকে দেখা গেল। দূর থেকে মাহির নোলককে দেখে চলে যেতে নিলেই জিশান ডাকলো। মাহির, এদিকে আয়। দুদিন তো ঘরে বসেছিলি, এখন এখানে এসে বস। আয় না, আজকে সবাই আছি, এখানে কিছুই হবে না। মাহির চুপচাপ এসে চেয়ারে বসে। কি মাহির, আজকে তো দেখি জিন্স পরতেছস। তো আগে কি ছায়া পড়তাম নাকি? সাথে সাথে সবাই হেসে উঠল। এরকম রুটভাবে কথা বলিস কেন? কোথায় রুট বিহেভ করলাম? তুই যা বললি তার উত্তর দিলাম। থাম তোরা, অন্য কথা বল। সবাই মিলে গল্প করলো। খুব ভালোভাবে মেহেদির অনুষ্ঠান শেষ হয়ে গেল। রাতে শুয়ে শুয়ে নোলক নিজের হাতের মেহেদির দিকে তাকিয়ে আছে। চমৎকার রং হয়েছে, যদিও কোয়েল মায়ামণির মতন সুন্দর ডিজাইন না, তবুও নোলকের কাছে এই ডিজাইনটাই সেরা মনে হচ্ছে। কেমন যেন ফিলিংস হচ্ছে নোলকের মনে, কিন্তু কিসের তা নোলক জানে না। কি যেন ভেবে ফোনটা হাতে নিয়ে বেলকানিতে চলে গেল। মনিকাকে কল করলো। হাই মনিকা, হাউ আর ইউ? ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আমি তো ভীষণ ভালো। জানিস, ওই গ্রামটা না খুব সুন্দর। ওয়েট, এত সুন্দর বাংলা কিভাবে শিখলি? আমি এতদিন ধরে শেখাতে পারলাম না, কে শেখালো? এখানে থেকে শিখেছি। তুই কি ভেবেছিস তুই একাই বাংলা বলতে পারিস? এখন আমিও পারি। বুঝলাম। তা আমাকে তো ভুলেই গিয়েছিস, কোনো খোঁজ খবর নেই। তা নতুন কাউকে পেয়েছিস? বাঙালি ছেলের প্রেমে পড়েছিস নাকি? মনিকা, ওয়ে হয়ে মেয়েদি কি লজ্জা পেয়েছে? বাংলাদেশে গিয়ে কি বাঙালি স্বভাব পেয়েছিস? আমার কথা শোনো আগে। অ্যাকচুয়ালি সামথিং। ও, বল শুনি, কি তোর সামথিং? নোলক একে একে সবটা খুলে বলল। মনিকা শুনে তো জোরেই একটা চিৎকার দিল। মনিকা, রিল্যাক্স। কাম অন নৌশিন, তুই কাউকে লাভ করেছিস আর আমি খুশি হব না? আগে বল, এটা সত্যি সত্যি লাভ নাকি অন্য কিছু? 100% লাভ। কি করে বুঝলি? উফ, তুই না সেই বাচ্চাই রয়ে গেলি। দেখ, এতদিন তোর রিলেশন 3 দিনের বেশি টেকেনি কেন? কারণ তুই ওদের রিয়েল লাভ করিসনি, আর প্রথম দেখায় ওদের লাভ ইউ বলে দিতি, আর ওরাও সেম কাজ করতো। কিন্তু তোর জিসানের প্রতি ফিলিংসটা ধীরে ধীরে হয়েছে, তার মানে এটা সত্যি লাভ। তাহলে এখনই গিয়ে মনের কথা বলে ফেল। এখন সবাই তো ঘুমাচ্ছে। নওশি, আজকের কাজ কালকের জন্য ফেলে রাখতে নেই। সো গো নাও। আমি মিনালকে কল করে সব বলছি। নো, আমি আমেরিকা এসে মিনালকে সারপ্রাইজ দেব। ওকে বাই, লাভ ইউ। নোলক ফোন কেটে দিল। আস্তে আস্তে দরজাটা খুলে জিশানের দরজায় টোকা দিল। দরজা খুলছে না কেউ। নোলক জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছে। ভেতরে থাকা সবাই ধরফড়িয়ে ওঠে। কাবিদ চোখ ডলতে ডলতে দরজা খুলল। নোলককে দেখায়, চোখ বড় বড় করে তাকায়।
নোলক, তুমি এত রাতে? জিসান কোথায়? ঘুমাচ্ছে। ওকে ডাকো, কথা আছে। এত রাতে কি কথা? কালকে এসো। না, আমি এক্ষুনি বলবো, সামনে থেকে সরো। কাবিতকে ধাক্কা মেরে সরিয়ে নোলক গিয়ে জিশানকে ডাকতে লাগলো। জিশান ঘুম জড়ানো কণ্ঠে বলল, তুমি? তোমার সাথে কথা আছে। এখন? চলো বাহিরে। কিন্তু নোলক। কোনো কিন্তু নয়। নোলক জিশানের হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। কাবিত তো অবাক, এত রাতে নোলক কি বলবে জিশানকে। কাবিত মাহির আর সোহমকে টেনে তোলে, তারপর জিশান আর নোলককে ফলো করে। বাইরে নোলক আর জিশান দাঁড়িয়ে আছে, তার ঠিক পেছনে ওরা তিনজন একটা নারকেল গাছের পেছনে দাঁড়িয়ে আছে। অন্ধকার থাকায় জিশান নোলক ওদের দেখতে পায়নি। বলো কি বলবে? দেখো, আমি বাঙালি মেয়েদের মতো না, ওদের মতো লজ্জাও নেই। এটা বলার জন্য এত রাতে এখানে রেখেছো? পুরোটা জানো তো। ওকে, বলো। মনের কথা একদমই চেপে রাখতে পারি না, এক সেকেন্ডও না। তারপর? আই লাভ ইউ। তারপর? জিশান থেমে গিয়ে নোলকের দিকে তাকালো। হোয়াট? ভালোবেসে ফেলেছি তোমাকে খুব। তুমি আমাকে তোমার চোখে ভালোবাসা দেখিয়েছো, শিখিয়েছো। প্লিজ জিসান, আমাকে ফিরিয়ে দিও না। জিশানের হাত ধরে, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। কিভাবে বাসলাম সেটা আমি নিজেও জানি না, শুধু এইটুকু জানি আমি তোমাকে ভালোবাসি। নোলক জিশানকে জড়িয়ে ধরল। জিশান এখনো তা হয়ে দাঁড়িয়ে আছে। কাবিত, সোহম, মাহির সব দেখছে। এই মেয়ের গাড়ি সত্যি বোধ চেপেছে। না জানি জিসানের কি হাল করে। জিসান, অ্যাকসেপ্ট করিস না। প্লিজ জিসান, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। জিশান ও নোলককে জড়িয়ে ধরে। নারকেল গাছের পেছনের তিনজন ঘাড় কাত করে সব দেখছে। লাভ ইউ টু। রিয়েলি? জিশানকে ছেড়ে। কিন্তু তুমি আমাকে প্রমিস করো এই কথাটা আর কাউকে বলবে না। কেন? সময় হলে আমি বলবো। ওকে? ওকে, আমি আসি। মরিকাকে বলতে হবে। নোলক দৌড়ে চলে যায়। জিশানের মুখে কিঞ্চিত হাসি ফুটে ওঠে। গাছের পেছন থেকে তিনজন বেরিয়ে আসে। জিশান ওদের দেখে অবাক। তোরা এখানে? কি মেয়ে রে বাবা, ভালোবাসার কথা বলতে এত রাতে ডেকে এনেছে, ভাবা যায়? কিন্তু তুই এটা কি করলি? তুই তো তাপসীকে। জিশান হাত দিয়ে সোহমকে থামিয়ে দিল। আমার কাজের পেছন কোনো না কোনো কারণ থাকে। মনে করো এর পেছনে কোনো কারণ আছে, তবে এটা আমার জীবনের সবচেয়ে বড় কাজ। তোর কথার আগাগোড়া কিছু বুঝতে পারছি না। এটা না হয় রহস্যই থেকে যাক। তুই কি নোলককে ঠকাতে চাইছিস? না, বাঁচাতে চাইছি। ভালো করে ভেবে দেখ, কোনো ভুল পদক্ষেপ নিচ্ছিস না তো? তাহলে কিন্তু নোলক যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন কি হবে ভেবে দেখেছিস? আমার লক্ষ্যে পৌঁছাতে আমি সবকিছু করতে পারি। আর তাছাড়া তোরা কি ভেবেছিস নোলক সত্যি আমাকে ভালোবাসে? এটা জাস্ট ওর আবেগ। পরে দেখবি আবার সব আগের মতো হয়ে গেছে। চল ঘুমাতে যাই। জিশান চলে যায়। আমার মনে হচ্ছে জিশান নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করতেছে। জানি না এরপর কি হবে, আমার কিন্তু নলককে সিরিয়াস মনে হচ্ছে। জিসান যা ভালো বোঝে তাই করুক, আমাদের তো কিছুই বলবে না, আমরা এর মধ্যে নেই। চল তোরা। ওরা তিনজন মিলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা নিবিড়ের ডাকে নোলকের ঘুম ভাঙে। অনেকক্ষণ ধরে নোলককে ডাকছে নিবিড়। এই নসি, উঠ তাড়াতাড়ি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। নোলক আড়মোড়া ভেঙে উঠে বসে। কি সারপ্রাইজ? ফ্রেশ হয়ে বাইরে আয় জলদি। ওকে। নিবিড় চলে যায়। নোলক ফ্রেশ হয়ে বাইরে আসে। সবাই বাইরে দাঁড়ানো দেখে মনে হচ্ছে কারোর জন্য সবাই অপেক্ষা করছে। কি হয়েছে? সবাই এখানে কেন? চুপ করে দাঁড়া। ওকে। এমন সময় একটা কালো গাড়ি এসে বাড়ির গেটের সামনে দাঁড়ালো। নিবিড় গাড়ির দিকে এগিয়ে গেল। নোলক বুঝতে পারছে না যে কে এসেছে। গাড়ি থেকে একটা লোক বেরিয়ে এলো। নোলকের চোখ খুশিতে চকচক করছে। লোকটাকে দেখে এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল লোকটাকে। লোকটা আর কেউ না, আমিন সাহেব মানে নোলকের বাবা। বাপি, তুমি, আই ক্যান বিলিভ দিস, তুমি এসে গেছো। জানো এতদিন তোমাকে কত মিস করেছি। তোমার তো 2 দিন আগে আসার কথা ছিল, এত দেরি করলে কেন? আসলে কাজ ছিল তাই দেরি হয়েছে, কিন্তু বিয়ের আগে তো এসেছি। তুমি জানো এখানে আমি কত এনজয় করেছি। মায়ামণি, কোয়েল আপু ওরা খুব ভালো, মামা মামিরাও খুব ভালো, সবাই আমাকে খুব ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি ব্লাবলা বকবক করে যাচ্ছে নোলক। নিবিড় গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছে আর হাসছে। আমিন সাহেবও মন দিয়ে মেয়ের কথা শুনছে। না শুনে উপায়ও নেই, উনি খুব ভালো করেই জানেন নোলকের কথা শেষ না হওয়া পর্যন্ত ও থামবে না। আহা নোলক,
তোমার বাবাকে ভেতরে আসতে দাও, জার্নি করে টায়ার্ড হয়ে আছে। আগে বিশ্রাম নিক, তারপর কথা বলবে। আরে না, আমার মেয়েকে দেখে আমার সব ক্লান্তি উড়ে গেছে। কতদিন ওর হাসি মুখটা দেখিনি বলো তো। আরে দুলা ভাই, আগে ভেতরে আসুন, বিশ্রাম করুন, তারপর মেয়ের সাথে কথা বলবেন। চলো তাহলে। সবাই ভেতরে যায়। নোলক অনেকদিন পর বাবার সাথে ব্রেকফাস্ট করে তারপর বাবার সাথে অনেকক্ষণ আড্ডা দেয়। পেটের সব কথা বাপিকে শুনিয়ে তারপর শান্ত হয়। আমিন সাহেবও মেয়ের খুশিতে খুশি। নোলকের এই খুশি মুখটাই তিনি সারা জীবন দেখতে চান। সবাই যার যার কাজে ব্যস্ত, কারণ আজকে কোয়েলের গায়ে হলুদ। কোয়েলকে সাজানো হচ্ছে। হলুদ রঙের লেহেঙ্গা পরেছে কোয়েল। মায়ামণিও শাড়ি পরেছে। নোলক জাম কালারের শাড়িটা নেড়ে চেড়ে দেখছে। মণি এই শাড়িটা ওর হাতে ধরিয়ে দিয়ে পরতে বলেছে। নোলক এক দৃষ্টিতে শাড়িটার দিকে তাকিয়ে আছে। শাড়ি নামক বস্তুটি আজ পর্যন্ত ছুঁয়েও দেখেনি। রাজকে এই শাড়িটা পরতে হবে।